ওয়েলকাম সবাইকে। খবর হলো যে মনে আছে গতকালকে ডে বিফোর ইয়েস্টারডে আই প্রবাবলি বলছিলাম যে অনতি বিলম্বে ইন্টারপোলের মাধ্যমে বেনজিরকে গ্রেফতারের সিস্টেম করা হোক। Finally, it's not I'm saying that they listen to us, but somehow they do it after when we say that, right? So বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের আবেদন জানানোর জন্য দুদকের আইনজীবী আদালত থেকে নির্দেশনা এসেছে। It's a great news. This is very significant. এবং এই দুর্বৃত্তদের এটা বলা দরকার যে মানুষ খুন করে গুম করে দেশটাকে বিপর্যস্ত করে, মানে স্বাধীনতার 53 বছর পরে এসে তোরা দেশটাকে নিয়ে যা করেছিলে, এখন এসে আবার লেকচার দেয়। পুলিশ আছে তাদের সামনে, যে কোন সময় মাঠে নামলে পুলিশকে পাবে। প্রত্যেকটা অফিসার, শুধু বেনজির নয়, শেখ হাসিনার যতটা ভয়ঙ্কর দাগী অপরাধী, দুর্ধর্ষ সন্ত্রাসী পুলিশের পোশাক পরা বা বিভিন্ন বাহিনীর পোশাক পরা অবস্থায় সন্ত্রাসী এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল, প্রত্যেকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের আহ্বান জানানো এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি সরকারের কাছে। খেলা কিন্তু শুরু এখন। বেনজিরের পরে আমি মনে করি আপনার এই নাম কি তার, হারুন মনিরুল, তারপরে আপনার হলো গিয়ে আরো দেখো একটা বলে গেলাম নামটা, প্রত্যেককে এখন এই মুহূর্তে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের জন্য সরকার যেন ব্যবস্থা নেয়, কাল একদম ঠান্ডা ফাইনাল হয়ে যাবে। এবং আওয়ামী লীগের আইনমন্ত্রী জেলে, স্বরাষ্ট্র মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আপনার যতটা মাফিয়া ছিল প্রত্যেকটা মাফিয়াকে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের মাধ্যমে গ্রেফতারের অভিযান পরিচালনা করা সময়ের দাবি। না হলে যে ষড়যন্ত্র তারা বিপ্লব, ইউর রাইট, থ্যাংক ইউ সো মাচ ইয়াসিন আহমেদ, যে ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না এদের জন্য। এরা এত পয়সার মালিক, এত টাকা লুটপাট করেছে, মনে রাখবেন এরা 100-200 নয়, যাদের মানে কথা বলেছি, এরা কমপক্ষে 10,000 কোটি টাকার মালিক এক একজন ব্যক্তি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 10,000 crores, মানে 1000 কোটি টাকা এরা এক একজন মালিক। সুতরাং জেনারেল আজিজ টু, আমি মনে করি এদের বিরুদ্ধে অনতি বিলম্বে এটা করা দরকার। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী, দ্য বুচার অফ দ্য ফাদার, দ্য গডফাদার অফ অল দ্য বুচার্স, স্বরাষ্ট্র উপদেষ্টা, সরি স্বরাষ্ট্র সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের থেকে শুরু করে এদেরকে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিকভাবে জানিয়ে দেওয়া হোক এরা ক্রিমিনাল, এরা মানবতা বিরোধী অপরাধী, এরা গণহত্যাকারী। এটাই হলো সবচেয়ে বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, মনোজ কুমার কেন কে ধরতে হবে? আচ্ছা, পিবিআই এর সাবেক আমরা এ সংক্রান্ত এই রিপোর্টটা আমরা দেখি 21 টেলিভিশনে দেখলাম মাত্র, দুদক থেকে আসছে। প্রত্যেককে দেখবেন খেলা ঠান্ডা হয়ে যাবে। তাদের যে ষড়যন্ত্র, তারা যে মনে করেছে সরকার দুর্বল হয়ে গেছে, বাংলাদেশের মানুষ দুর্বল হয়ে গেছে, স্যাংশন খাওয়া অফিসার গুলা কই? ইয়েস, স্যাংশন খাওয়া অফিসার তো দুইটা, একটা বেনজির, একটা আসাদুজ্জামান, উনি তো জেলে আছে আপনার বর্তমানে, আর আরো যে 3 জন আছেন, এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করা এটার সময়ের দাবি। এবং আমি আপনাদেরকে এই রিপোর্টটা দেখাই। আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। এবং এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানতে চাই, কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিমিজাত। অনেক অভিযোগ ছিল আসলে বেনজির আহমেদ। এই মুহূর্তের খবর হলো পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির নির্দেশনা দিয়েছে আদালত। এবং দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন। এবং এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানতে চাই, কারণ বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিমিজাত। অনেক অভিযোগ ছিল আসলে বেনজির আহমেদকে নিয়ে, এবং তারপর আমরা দেখলাম যে আদালত বেনজির আহমেদকে আর দেখার দরকার নাই। 71 টেলিভিশন এই রিপোর্টটা আমরা দেখে ফেলছি। আমরা বর্তমানে তারা যে রিপোর্টটা তারা করেছেন আপনার, তো এই হলো সেই দুর্ধর্ষ বেনজির, যে শেখ হাসিনার ডান হাত বলে পরিচিত ছিল। কত খুন গুম করিয়েছে, তার ইয়ত্তা নেই, তার উদ্ধতপূর্ণ ব্যবহার, পুলিশের পোশাক পরা,
অবস্থায় আমরা দেখতাম, মনে হচ্ছে একটা মাফিয়া গুন্ডা এসেছে আপনার এই মিডিয়ার সামনে, এসব বক্তব্য দিত, মানুষকে বই দেখাতো, বলতো এই করে ফেলবে, সেই করে ফেলবে, পুঁতে ফেলবে, ছিঁড়ে ফেলবে, ধরে ফেলবে। এই সেই বেনজির, সে দেশ থেকে পালিয়ে গেছে, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমি মনে করি আপনাদের খেলা খতম হয়ে যাবে কিভাবে জানেন? অন্তত এদের মধ্যে 1 থেকে 2টাকে যদি ইন্টারপোল গ্রেফতার করে ফেলতে পারে, এদের ঠিকানা কনফার্ম করার পরে, যে কোনভাবে আমরা জানি এরা কোথায় আছে। বিশেষ করে আপনার এই আরো যে 2-1টা আছে ভারতে, হয়তো বা গ্রেফতার করতে হলে একটু টাফ হতে পারে আপনার ইন্টারপোলের মাধ্যমে, বাট বেনজির কিন্তু ভারতে নয়, বেনজির অন্য দেশে আছে। যদি বেনজিরকে গ্রেফতার করানো যায়, খেলা ফাইনাল, ঠান্ডা হয়ে যাবে আওয়ামী লীগের যে ষড়যন্ত্ররা তারা করতে যাচ্ছেন বা মনে করেন তারা সরকার ফেলে দিবেন। কতটা উদ্ধতপূর্ণ এবং ভয়ঙ্কর অপরাধী এরা দেখেন। তারা 16 বছর ক্ষমতায় ছিলেন, যে কোন কারণে হোক তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, লুটপাট থেকে শুরু করে মানবতা বিরোধী অপরাধ, খুন, গুমের সবকিছুর আছে। তারা 6 মাস অপেক্ষা করতে পারে নাই। তারা মনে করেন দে সাপোজ টু রিটার্ন টু দ্য পলিটিক্স, সরি টু দ্য পাওয়ার। ক্যান ইউ ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান? তারা কিভাবে মনে করে যে তারা আবার ক্ষমতায় আসতে চায়? তারা ইটস জাস্ট আনবিলিভেবল, মানে ক্ষমতা চলে আসবে তারা আবার। একটা দেশে কি করে গেছে তারা, কোনো মানে কোনো ক্ষমা পাওয়া নাই, কোনো দায়িত্ব নেওয়া নাই, কিছু নাই। শেখ হাসিনা এসে বক্তব্য দিলেন যে এই করে ফেলবে, আমরা সেই করে ফেলবো। উনি মনে হচ্ছে যে উনি কিছুই জানেন না যে 2000 মানুষ মারা গেছে, 25,000 মানুষ, একটা দেশের 25,000 মানুষ পঙ্গু হয়েছে। এরা কতটা বুঝা একটা রাষ্ট্রের উপর কল্পনা করতে পারেন আপনি? এবং এই মানুষগুলা বুঝা নয়, ওই অর্থে বোঝা, তাদেরকে তো উই গট টু লুক আফটার দেম, রাইট? কিন্তু তারা কি করেছে আপনি দেখেন, বিন্দু মাত্র তাদের কোনো ভ্রুক্ষেপ নেই এবং কোনো দায়িত্ব নেওয়া নেই, কোনো ধরনের রেসপন্সিবিলিটি তো নাই। শেখ হাসিনা বলতে পারলো না যে আমি আন্তরিকভাবে দুঃখিত এই ঘটনা ঘটেছে, তবে আমরা দায়ী নই, এটাও বলতে পারতো, এটাও বলে নাই, মানে কোন বক্তব্য দেয় নাই। ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিবে, উন্নয়নের গল্প মনে শোনাবে। আওয়ামী লীগের, আমি এখন খুব খুশি যে আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী, তারা, হ্যালো ব্রাহাইউ রিফাত, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, আওয়ামী লীগের কিছু নেতা নেত্রী এখন উঠে আসছেন। তারা শেখ হাসিনাকে তারা ডিজাউন করে যাচ্ছেন। এখন আওয়ামী লীগ যদি থাকতে চায় বাংলাদেশে, শেখ হাসিনা আওয়ামী লীগকে হাইজেক করে তার নিজের বাবার সম্পত্তি বানিয়েছেন উনি। এটা থেকে বের করে আনতে হবে। আওয়ামী লীগ রাজনীতি করতে গেলে শেখ পরিবার এবং শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি রাজনীতি করতে চায়, তারা পলিটিক্স করতে চায়, it could be a debatable issue and we should look into it, to be honest. I mean, because বিশাল জনগোষ্ঠীর দেশ, আপনার একটা দল করা যেতে পারে, কিন্তু শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, এটা তারা ভাবলো কিভাবে? এখন এই ইন্টারপোলের মাধ্যমে যতটা আছে বাহিরে বসে ষড়যন্ত্র করতেছে এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক এই গণহত্যার মানে এটাকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, যেটা রাইট ছিল, এদের বিরুদ্ধে ইন্টারপোলের, এবং আমি মনে করি ইন্টারপোলের এই আপনার রেড আপনার নোটিস জারি করা দরকার। তাহলে দেখবেন খেলা একদম অনলাইনও ঠান্ডা হয়ে যাবে। বিশেষ করে আরো যারা আছেন, আমি নাম বলতে চাচ্ছি না, আচ্ছা, ইন্টারপোলকে সহায়তা করুন, অথবা ইন্টারপোলকে আমি ব্যক্তিগতভাবে সহায়তা করতে পারবো না। দি রিজন ওয়াই it got to go through the process. It's a states process, so they have to follow the things like that. আমরা উইকেন্ড বলতে, oh you guys, even সারা পৃথিবীর মানুষ যাদেরকে ফোন করে বলে আপনারা বেনজিরকে গ্রেফতার করতে হবে, বলতে we have to receive the request for that, and it's a legitimate request through the legal process, and the government got to do that. There's no one can do that. So yes, government, we can, so দেখেন আপনি 3 দিন আগে কিন্তু বলছিলাম যে বেনজিরকে ইন্টারপোলের ভিতরে, লাইফটা এখনো আছে, আমি জানি না কেউ দেখেছিলেন কিনা আপনারা অফিসিয়াল প্রসেস, অ্যাবসলিউটলি কেউ, আমি মনে হয় আপনি দেখেছিলেন, বলছিলাম না যে বেনজিরকে ইন্টারপোলের মাধ্যমে দড়িয়ে আনা হোক, খেলা ফাইনাল হয়ে যাবে। দেখেন আজকে 2 দিন পরে হলো সরকার যে কোন ভাবে, এই যারাই এটা আইডিয়া দিয়েছেন বা আমাদের কথা শুনেছে, তারা আমাদের প্রত্যেকটা কথাই তো বাস্তবায়ন হয়, আমরা দেখতেছি। আপনারা বলেন সরকার শুনে না, সরকার আপনাকে বলে না যে আপনার শুনছি, কিন্তু তারা করে এগুলো, আমি দেখতেছি। এটাই হলো সবচেয়ে বড় জিনিস। এবং আমার একটা দাবি হলো, এখন পর্যন্ত রয়ে গেছে, সেটা হলো যে ভারত কেন্দ্রিক একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আলাদা উইং করা, যেটা ভারত বিষয়ে আমাদের মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স গুলা, ফরেন অ্যাফেয়ার্স গুলা, শুধুমাত্র দ্য বাইলেটারাল রিলেশনশিপের যত এলিমেন্টস আছে প্রত্যেকটা বিষয় দে উইল ওভারসি, দে উইল লুক আফটার ইট। এইটা যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না, তত একটা, অর্থাৎ একটা অ্যাকশন কমিটি বলা যেতে পারে, ইন এনি আদার, ইন এ ডিফারেন্ট ওয়ে, লাইক অ্যাকশন কমিটি, মানে উইং, দে উইল লুক আফটার ইন the foreign affairs or kind of activities or political staff or state by state G2G, between India and Bangladesh, they look after it and they settle anything that we need. So এটা হলো সবচেয়ে বড় জিনিস, এবং এটা করতে হবে। কারণ মনে রাখবেন, আমরা তো এখনো মনে করি আমরা যে অভ্যন্তরীণ ক্ষেত্রে আমরা এখনো স্টেবল আছি কিছুটা, রাইট?
কিন্তু মনে রাখবেন ইন্টারন্যাশনাল ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বসে নাই ভারত, প্রতি মুহূর্তে খেলা চলছে তাদের এখানে, এবং প্রতি মুহূর্তে বাংলাদেশ বিষয়, এই যে নরেন্দ্র মোদী আসতেছেন কতটা মিথ্যা তথ্য নিয়ে আসবেন আমেরিকাতে, এটা আমি মানে যখন আমি মনে হয় আমার ঘুম ভেঙে যায়, মানে কতটা, কারণ এরা এত মিথ্যা কথা বলে বাংলাদেশ নিয়ে কল্পনা করতে পারবেন না। তো এটাই আমি মনে করি, এবং আমাদের যে এটাকে যে ডিস্টেবিলাইজ করে দেওয়া বা প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এই জিনিসটা করার ক্ষেত্রে আমাদের সরকার আমি মনে করি এখানে প্রোয়েক্টিভ না, কারণ তারা কি ব্রিফ করেছেন অল দ্য কনস্পারেসি এন্ড দ্য থিংস ইজ কামিং আউট অফ ইন্ডিয়া। সো এটা যদি তারা জানেন, তারা ইফ দে আই মিন aware of it, for example President Trump or Elon Musk or foreign secretary, it would be 100%, in favor of Bangladesh, but I don't know what did they do. সো এটা আমাদেরকে করতে হবে, করলে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ভারত বাংলাদেশের একটা চুলও ছিঁড়তে পারবে না, যদি না আপনার এই আমেরিকাকে দিয়ে কোনো ধরনের প্রেশার, কারণ মনে রাখবেন উই গট আ ভেরি আনপ্রেডিক্টেবল গভর্নমেন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস রাইট নাও। প্রেসিডেন্ট ট্রাম্প, দেয়ার আর মেনি গুড সাইডস, দেয়ার আর মেনি ব্যাড সাইডস অফ হিজ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল। সো যে কোন সময় না বুঝে তারা যে কোন ধরনের স্টেটমেন্ট দিয়ে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প, এটা একটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে আমাদের জন্য। সো দেয়ারফর যেখানে একটা টুইট করেছেন নির্বাচনের আগে, না জেনেই ভদ্রলোক করে ফেলছে, তো এটা আমাদেরকে খুব কেয়ারফুলি, আমি বারবার দাবি জানাচ্ছি আমেরিকান বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনকে বাংলাদেশ বিষয়ে একটা ব্রিফ দেওয়া দরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠির মাধ্যমে হোক, যে কোন মাধ্যমে হোক, এবং আপনার এই কি বলে এটাকে, এই আপনার এই ভারত বিষয়ে, অথবা আমেরিকান অ্যাম্বাসেডার বা চার্জ দ্য অ্যাফেয়ার রাইট নাও ইন চার্জ, আপনারা জানেন যতক্ষণ পর্যন্ত আপনার নির্বাচিত সরকার আসবে না ততক্ষণ পর্যন্ত চার্জ দ্য অ্যাফেয়ার উনি এটা দেখভাল করে থাকবেন, অর্থাৎ হি অর শি উইল বি ইন চার্জ অফ দ্য এম্বাসি। এটা তাদের নিয়ম, এটা সাধারণত তারা এই ইন্টারিম কোনো গভর্নমেন্ট থাকলে বা ব্যবস্থা থাকলে তারা স্থায়ী কোনো অ্যাম্বাসেডার পাঠায় না, তারা এটা তাদের সিস্টেম। সো এই ক্ষেত্রে তাকে যদি ইনফর্ম করে দেওয়া যায়, তার সাথে বসা যায়, নেক্সট ইন্টারভিউটা, আচ্ছা নেক্সট ইন্টারভিউ শেখ সেলিম আসবে, শেখ সেলিম অসুবিধা নেই ভাই, রুমিন ফারহান নিয়ে কিছু বলুন। আচ্ছা রুমিন ফারহানকে নিয়ে আমার যেটা বলার সেটা হচ্ছে যে উনি বলেছেন, আমি টু বি অনেস্ট, যে উনি আওয়ামী লীগের সময় উনি খুবই ভালো ছিলেন, মানে বয় ছিল না উনার, আর এখন বয়। আর উনার সাথে আমাদের পার্থক্য হলো, বা আরো যারা বিএনপি সত্যিকার অর্থে যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন বা বিরোধী দল আছে যারা ফেসিজমের বিরুদ্ধে লড়াই করেছেন, সবাই তাদের বয়ে থাকতেন, আর এখন তারা বুক ফুলিয়ে হাঁটছেন। আমি রুবিন ফারহানকে একটা শব্দ বলতে চাই, আমি এখন উনাকে নিয়ে কঠোর কথা বলতে চাই না, কিন্তু কঠোর বলাটা ফরজে আইন হয়ে গেছে। সেটা কি, আমরা মনে করি যে শুধুমাত্র ভারতীয় প্রেতাত্মারাই মানে তৎকালীন ফ্যাসিস্টের আমলে নির্দ্বিধায় নির্ভয়ে চলাফেরা করতে পেরেছে। কোন প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত মানে গণতান্ত্রিক মানুষের অধিকার নিয়ে কথা বলে কাজ করে, এরা কেউ মানে বইহীন ভাবে চলতে পারে নাই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। আর আপনি চলেছেন, পার্থক্যটা জনগণ আপনারা বুঝে নিয়েন, উনার সাথে এই মানুষগুলোর পার্থক্যটা কোন জায়গাতে, এটা আমি বলতে পারি। কারণ বলাই যায় যে উনার কতটা সুসম্পর্ক থাকলে, উনার যে গিগলিং উইথ শামীম উসমান বিহাইন্ড দ্য সিন আমরা দেখেছি, মনে আছে লেডিস এন্ড জেন্টলম্যান, শামীম উসমানের সাথে যে উনার যে কি ধরনের আল্লাহ আমরা দেখেছিলাম, মনে আছে আপনাদের? সুতরাং উনি আওয়ামী লীগ সরকারের সময় উনি খুবই নিরাপদ ছিলেন, আর আমরা অনিরাপদ ছিলাম। আপনার সাথে পার্থক্য হলো এখানেই। আর আমরা মনে করি ভারতীয় এবং আওয়ামী লীগের দালালরাই নির্ভয়ে নির্দ্বিধায় চলাফেরা করতে পেরেছে। বেগম খালেদা জিয়া নির্দ্বিধায় চলতে পারেন নাই। এই সরকার পরিবর্তনের কারণে আজকে উনি বের হয়ে উনার চিকিৎসা নিচ্ছেন, তার পরিবারের কাছে যাচ্ছেন, শেষ বয়সে এই শান্তিটা তার আসতেছে। বিএনপি নিজেদেরকে মেলে ধরেছে রাজনৈতিক ভাবে, বিকজ তাদের যাওয়ার কারণে। এবং আপনি যদি বলেন বাবর সাহেব থেকে শুরু করে এবং ওই রিজভি সাহেব পর্যন্ত জেল থেকে বের হওয়ার পরে উনি কি কান্নাকাটি করে বলছিলেন, এই বাচ্চারা আজকে আমাদেরকে মুক্ত করে দিয়েছে, মানে আন্দোলনের ফল, এটাই বলছিলেন উনি। সুতরাং বুঝতেই পারতেছেন উনারা নির্ভয় ছিলেন না, নির্ভয় অথবা বইহীন ছিলেন না, আপনি ছিলেন। নাও লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ ড্র দ্য কনক্লুশন. What is going on over there? I mean, why? I mean, he felt so safe under that fascist government and not others. So there is reasons, undoubtedly. So we get to find out why and how. That's the bottom line, ladies and gentlemen. আপনারা ধরে নেবেন এবং আপনারা বুঝে যাবেন। আচ্ছা, ইশারা কি কাফি হান, হ্যাঁ, yes. That's the bottom line. আপনি আওয়ামী লীগের সময় আপনি নির্ভয় চলতে পারতেন, আর
আর যারা গণতন্ত্রের কথা বলতো, আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থার প্রতিবাদ করতো, যারা চলতে পারতো না। আপনি কথা বলতেন আবার চলতেন। সামথিং wasn't right over there with you. আপনাকে আমি বলতে পারি এটা কনফার্ম। সো এটা বি কেয়ারফুল। এই উনার সম্বন্ধে বিএনপির যারা আছেন খুব কেয়ারফুল থাকতে হবে, নট এ গুড সাইন, রাইট? এবং উনি বলে গেছেন উনার কারণে আজকে ওনার দলের সব কিছু ঢেলে সাজানো হচ্ছে সব জায়গায়। আমরা তো প্রত্যেকটা জায়গাতে জানি, কথা বলি। সুতরাং এখন এবং উনি বলছেন উনি চলতে পারতেন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এবার সরকার সবচেয়ে বড় একটা উনি আপনি তো আমি তো আপনাকে বলেছি উনি মানে কারা চলতেন সাধারণত, যারা ভারতের এজেন্ট যারা ছিলেন তারাই চলতেন শান্তিতে। কোনো প্রকৃত বিএনপির কেউ চলতে পারেন নাই। জেল, জুলুম, জরিমানা, আপনার পাট খেতে জঙ্গলে বসবাস করতেন এরা। সত্যতা বলছি, আমরা তো যোগাযোগ ছিল অনেকের সাথে, রাইট? আমরা দেখেছি, আমরা জানি এগুলা। সুতরাং আপনি আলিশান ভাবে চালতেন, নো কেস এগেইনস্ট ইউ, দে নেভার ফাইল এ কেস এগেইনস্ট ইউ, ইউ আর বেটার অফ আন্ডার দ্যাট ফেসিস্ট গভর্নমেন্ট, ইউ আর এ লিডার, টু বি অনেস্ট এন্ড বি কেয়ারফুল, দ্যাট ইজ এ নেগেটিভ লিডার। সো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবং আমি সরকারকে আবার অনুরোধ জানাচ্ছি, if you make a deal with devil, you will be upset, you will be frustrated, you will be in trouble, and that's what I think the government did it. Now they bounced back and they are back on track right now. And এটা করতে বেনজিরের বিরুদ্ধে প্রথমেই দেওয়া উচিত ছিল বিপ্লব বেনজির হারুন। এরপরে আপনার আরেকটা নাম একটু আগে বলে গেলাম, এদেরকে কোনোভাবে ছাড়া যাবে না। মনিরুল, এদেরকে অনতি বিলম্বে আন্তর্জাতিক মানে ভাবে এদের বিরুদ্ধে অ্যাকশন সরকারকে যেতেই হবে যদি শান্তিতে থাকতে চান। মনে রাখবেন, পুলিশকে মোটিভেট করা সরকারের বিরুদ্ধে সব ষড়যন্ত্রের কাছে মানে কাজে জড়িত এই অফিসার্স গুলা, বিকজ দে নো মানে তারা কাকে প্রমোট করেছে, তাদের ব্যক্তিগত যোগাযোগের মানুষ কারা কারা ছিল। বনজ কুমার, আচ্ছা আরেকজন। ব্রো, আই নোটিস দ্যাট ইউ অলওয়েজ স্ট্রেট এন্ড ট্রু ফর অল নিউজ উইথ ব্রেভ। থ্যাংক ইউ সো মাচ। সো দ্যাটস দ্য বটম লাইন। এটা করতে হবে, কোনো বিকল্প নেই। এবং আসাদুজ্জামান স্বরাষ্ট্র উপদেষ্টা যদি স্বরাষ্ট্রমন্ত্রী যদি করতে পারেন, খেলা কিন্তু ফাইনাল খেলে ফেলছেন ডক্টর ইউনূস স্যার। এটা আমি আপনাদেরকে বলতেছি। এখন গতকালকে মনির হায়দার ভাইয়ের সাথে আমাদের দেখা হয়েছিল, আমি এটা বলেছি অনেকগুলো বিষয় আসে, আমার কনসার্নের জায়গাগুলা প্রত্যেকটা জিনিস আমি বলেছি, যেহেতু উনি গভর্নমেন্টের দায়িত্ব পেয়েছে বদলুক। তো এখন আমার যা যা বলার দরকার, আমার পক্ষ থেকে যা যা বলার দরকার আমি ওনাকে বলে দিয়েছি গতকালকে। ৭১ টিভি না বয়কট করার কথা। লেট মি টেল ইউ সামথিং, ৭১ টিভির মালিক কিন্তু আগের মালিক নয়, মনে রাখবেন। ৭১ টিভির কারা পরিচালনা করেন এই মুহূর্তে এবং কারা কারা আছেন, কারা কারা নতুন নিয়োগপ্রাপ্ত, প্রতিদিন আমার এগুলো বিষয়ে একটা আপডেট আছে। সো ৭১ কিছু কিছু মানুষ রয়ে গেছেন, বাট মালিকানা পরিবর্তন হয়েছে ৭১ টেলিভিশনের। I can bet on that, I can tell you that with guarantee. So it's different story, ladies and gentlemen. So এটাই ছিল এই মুহূর্তে যে বেনজিরকে আন্তর্জাতিক অনতি বিলম্বে এটা যেন করা হয়। I mean sooner than later, in no time, যেটাকে আমরা বলি শীঘ্রই, এইটা তাড়াতাড়ি যেন করা হয়। এবং মনিরুল, হারুন, এরপরে আরো যে একটা বলছেন তারা, আর হচ্ছে গিয়া স্বরাষ্ট্র উপদেষ্টা, খেলা কিন্তু ফাইনাল হয়ে যাবে, আন্তর্জাতিকভাবে খেলা ফাইনাল। সব দেখবেন আবার ব্যাক অন ট্র্যাক, নর্মাল হয়ে যাবে। ঠান্ডা বাতাস বইতে শুরু করবে ভারত থেকে এদিকে, আবার গরম বাতাস আর আসবে না। শেখ হাসিনাও ঠান্ডা হয়ে যাবে, কারণ তারা মনে করেছিল আমরা ভুলে গেছি, সবকিছু ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি। এবং এই সেদিনের ঘটনা আবার পুনরুজ্জীবিত হয়েছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি ধিক্কার এবং ঘৃণা কোন কোন পর্যায়ে আছে, এটাই হচ্ছে সবচেয়ে বাস্তবতা। আর আচ্ছা, বিপ্লব, ইয়েস ইউ আর রাইট, এদেরকে কোনো ছাড়া যাবে না। এরা এই দেশটাকে বিপদগ্রস্ত করে গেছে। আজকে ৫৩ বছর পরে এসে আমরা যে এই যে ডিস্টেবিলাইজড এবং আনস্টেবল পজিশনে আছি। You should know that Awami League an organization of India and unstable position আছি, এটা হচ্ছে এই কারণে। আনলে আজকে আওয়ামী লীগ গেছে, আরো একটা দল আসতে পারতো, আমরা শান্তিতে থাকতে পারতাম। আজকে দেখেন আমরা কতটা অস্থিরতা আছে। একটা দেশ কিন্তু মনে রাখবেন, our country is not stable. Anytime, any day we can see a wave that could destabilize a lot of stuff, because I'm so concerned about that, because I know this stuff going on. That's why I'm saying you guys, ladies and gentlemen. So আজকের এই পরিস্থিতি সৃষ্টি করেছে এরা, দেশদ্রোহী এরা ১৮ কোটি ১৬ কোটি ৪০ কোটি মানুষের দুশ্মন। They should not be forgiven, never ever. Justice got to be prevailed and justice got to be served in this regard, ladies and gentlemen, for the betterment of the existing of our country, for the safety or the security of the next generations and our sovereignty undoubtedly. কারণ এরা হচ্ছে
ক্যান্সার, and they will do their best to destabilize, কারণ এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় এই মুহূর্তে তাদের মূল দায়িত্ব, দেশটাকে ডিস্টেবিলাইজ করা। গতকালকে একজন মানুষ বাংলাদেশ থেকে আসছেন, আমেরিকা থেকে, সম্পর্কে আমার আত্মীয় লাগেন, ফেব্রুয়ারি 15 খেলা ফাইনাল হয়ে যাবে, ফেব্রুয়ারি 15 খেলা ফাইনাল হয়ে যাবে। খেলেন ফাইনাল, তো অসুবিধা কি, আমরা তো আছি, আমরা তো দেখবো, খেলা ফাইনাল হলে তো আমরা দেখবো, অসুবিধা নাই। এটা হচ্ছে সবচেয়ে বাস্তবতা, আমি যদি বলতে চাই। সো উনি বলছেন যে দেখলাম যে উনি হি ওয়াজ আনহ্যাপি, মানে হি ওয়েন্ট টু বাংলাদেশ, হি ওয়াজ দেয়ার ফর, হি স্টেড দেয়ার ফর লাইক 2 months, more than 2 months, but he's not unhappy. He said everything very good, খুব ঠান্ডা মানে অনুযায়ী চলতেছে দেশ, ভালো উনার মতে। উনি অনেক লেখাপড়া করেন নাই উনি, বাট আমেরিকাতে গেছেন, আবার চলে আসছেন, উনি তো বলছেন যে ভালোই, দেশ তো ভালোই চলছে, এটাই তো উনি বললেন আমারে। এবং আমি যাদেরকে জিজ্ঞেস করলাম, বাংলাদেশে আরো একজন গেছেন আমেরিকা থেকে, আমি বলি আরো একজন গেছেন ভার্জিনিয়া থেকে, আমেরিকা থেকে, ঠিক শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ির ঠিক ধরেন 2-3টা বাড়ির ভিতরে একটা বাড়ি, নাম বললাম না, উনি আমাকে বলছেন খুবই ভালো চলতেছে, সব কিছু সুন্দর, বেরো বলেন। আমি জানি না ভাই, আপনারা বলবেন, আপনারা তো দেশে আছেন, আপনারাই বলবেন দেশ আসলে কিভাবে চলতেছে, বুঝছেন? মানে এই মুহূর্তে সত্যতা বলতে, উনারা আমাকে ভালো বলছেন, উনারা বলছেন যে দাম কম, এই সেই, ইউনো, এখন দেশকে অশান্তি করে, মানে কারা করে, এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগেরা। এদের সবচেয়ে বড় সমস্যা, যারা সরকার করতে পারতেছে না, এদের টাকাতে হাত দিতে পারছে না। যখন এদের টাকাতে হাত দিয়ে, অনলি প্রাইসেস আর হাই, নো প্রাইসেস দে সেড ইজ ওয়েন্ট ডাউন, দে সেড, I mean daily commodities prices went down, they said that, এবং ভালোই আছে অবস্থা। তবে এটা সিজনাল, যেহেতু এটা হতে পারে এখন, ইট কুড গো আপ। আমি তো বললাম যে বিদ্যুৎ, লোডশেডিং, রাস্তাঘাটের ব্যবস্থাপনা, চরম অবস্থাপনা রাস্তাঘাটে, অব্যবস্থাপনা রাস্তাঘাটে, এ সরকার 16 বছরে কি করেছে, তো এগুলা বিষয়ে বাংলাদেশে গেলে সচক্ষে দেখতে পারবো। জেব্রা ক্রসিং মানে চিনে না, জেব্রা ক্রসিং কাকে বলে? এই ভদ্রলোক আপনার মানে 60 টনের ট্রাক চালায়, ড্রাইভার, এটা লাইভে দেখলাম আমরা। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এই ভদ্রলোক আর AK-47 একজন মানুষের হাতে তুলে দেওয়ার মধ্যে পার্থক্য কি? দ্যার ইজ নো ডিফারেন্স। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। রাস্তাঘাটের কোন ধরনের শৃঙ্খলা তারা আনতে পারে নাই এই 16টা বছরে। বিআরটিএ মনে নাই, ওই গরু ছাগল চিনলেই মানে লাইসেন্স দেওয়া যায়, এই সাধারণ খান মনে আছে? তো এদেরকে আমি বলি কমপক্ষে 10 থেকে 12 জন আওয়ামী লীগের দুর্বৃত্তদের ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হোক, 2টাকে গ্রেফতার করা হোক, খেলা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আবার ওই যখন নাচানাচি করছেন বিভিন্ন দেশ থেকে, সব ঠান্ডা হয়ে যাবে এদের বিরুদ্ধে। দ্যার ইজ নো অল্টারনেটিভ। আমি আবার বলছি, এল সালভাদর মনে আছে? এল সালভাদর নাম্বার 1 এক্সাম্পল, কিভাবে ক্রিমিনালদেরকে আটকাতে হয় দেশের মানুষের স্বার্থে, একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি, শৃঙ্খলার, দেশের মানুষের কল্যাণের জন্য কি করতে হয়। এল সালভাদরের প্রেসিডেন্ট বুকাইলিকে আপনি দেখবেন, খেলা ফাইনাল হয়ে যাবে, আপনারা সবকিছু বুঝতে পারবেন। দেশে এত ভালো লাগলো, দেশে আসেন আমেরিকা কেন? দেশে আসেন আমেরিকা কেন? দিস ইজ আ গুড কোয়েশ্চেন, ডেফিনেটলি কামিং, বাট আমি তো এখন আই লিভ ইন অ্যাব্রড, ইউ নো দ্যাট রাইট, উইল কাম এন্ড ভিজিট। আপনি আর এটা যদি আরো উদাহরণ যদি চান, আচ্ছা তাহলে আপনি দেখতে পাবেন যে সজীব ওয়াজেদ সারাদিন বলতো দেশ উন্নয়নের রোল মডেল, কিন্তু উনি কিন্তু আমেরিকাতে থাকে সারাদিন, দেখছেন তো ভাই? উনাকে এটা বলবেন, বলে আসে আমার আবার সুন্দর করে বললে ভালো হবে। এবং আমরা চাই সবসময় দেশে যাওয়া আসা করতে, আমাদের সবাই যাচ্ছে, আমরা কয়েকজন বাকি রয়েছি, ডেফিনেটলি এনি টাইম বাংলাদেশে দেখবেন ইনশাল্লাহ, এনি টাইম বলে রাখতেছি, শুন। সো এটা হলো বাস্তবতা, দেশকে টিকাতে হবে, দেশের কারণ একটা দেশ এভাবে কেউ থাকতে পারে না। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে অতিরঞ্জিত হয়েছে, তবে আমি আবারও বলি, আমি বাংচুর মব জাস্টিসে বিশ্বাস করি না। আমি আইনের শাসন বা আইনের পদ্ধতিতে ক্রিমিনালদেরকে শাস্তি দেওয়ার পক্ষে, এবং এটাই আমি করতাম যদি আমার কাছে দায়িত্ব থাকতো। আমি কখনো মব জাস্টিস এবং এই যে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, I don't support it, I do not, but Sheikh Hasina is to blame for everything. She got to take the responsibility because she caused this problem. উনি যদি একজন গণহত্যাকারী, যিনি 2000 মানুষকে মানে 1 সপ্তাহের ভিতরে খুন করিয়েছে, সেই ব্যক্তি মানে গণহত্যা চালিয়েছে, সেই ব্যক্তি যখন বলে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিব, কার ভালো লাগবে এইগুলা? আপনি আমাকে বলেন, এটা তার উদ্ধতপূর্ণ ব্যবহার। এই ব্যক্তি কোন অবস্থাতে যেন ক্ষমতার 100 মাইলের ভিতরে যেন না আসতে পারে। Was not only secured but all parliamentary member. আচ্ছা ডেভিড নিয়ে কিছু বলেন কি? আমাকে চলে আসেন, তাকান সব সময় ব্যবসা করেন। আচ্ছা, সো এটি সবচেয়ে বাস্তবতা। এবং বিএনপি's মেইন করাপ্ট ইজ, আচ্ছা, সো এটা হলো সবচেয়ে বড় বিষয়। সিরিয়ার দিকে তাকান। ইয়েস, ও বাই দ্য ওয়ে, আপনারা জানেন সিরিয়ার গুড নিউজ ফর সিরিয়া গাইজ, উইদিন 2 years এর ভিতরে সিরিয়া কোথায় যায় খালি দেখবেন, জানেন? সিরিয়াতে সেদিন বিশাল সিরিয়ান, আমেরিকান সিরিয়ান এবং সিরিয়ার একটা
অ্যাকশন কমিটি হয়েছে আমেরিকাতে, এখানে মনে আছে? আমি একজন এই যে মেয়র মনে আছে, কিছুদিন আগে আমি ইন্টারভিউ নিয়েছিলাম, ওই যে আমাদের এখানে একটা এক্সিস্টিং মেয়র বর্তমানে সিটি কাউন্সিলর বর্তমানে মোহাম্মদ খৈরুল্লাহ, হি ইনভাইটেড মি। এখানে সিরিয়ান মানুষের ওয়াশিংটন ডিসিতে সেনেটরস, কংগ্রেসম্যান, উমেন তারা গেছেন, বক্তব্য দিয়েছেন। তারা সিরিয়া ইজ ফ্লারিশিং রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান, এবং আগামী 2 বছরের ভিতরে সিরিয়া অন্য লেভেলে আপনারা দেখবেন, যেভাবে হচ্ছে আমেরিকা এভরিথিং গোয়িং আমেরিকান ওয়াল দ্য ব্রিটিশ। সো এভাবে করতে হবে আমাদেরকে। আমাদের তো সিরিয়ান মানুষ আছে, আমাদের নাই, আমাদের ইন্টারন্যাশনাল মানুষ নাই, তাদের ফিগার এভরিওয়্যার। তারা দেখেন কিভাবে রেসপন্স করতে, এবং একজন মানে কিভাবে ছিল সিরিয়া। আজকে সিরিয়াতে, আজকে আমেরিকা ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল হিলের নেক্সট বিল্ডিং এ সিরিয়ার জন্য বিশাল বড় একটা সমাবেশ হয়েছে, যেখানে সেনেটরস, কংগ্রেসম্যানরা তারা বক্তব্য দিয়েছেন, বিভিন্ন আমার থিঙ্ক ট্যাঙ্কের মানুষ, আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের মানুষ বক্তব্য দিয়েছেন, রিপাবলিকান পার্টির একজন রিপ্রেজেন্টেটিভ বক্তব্য দিয়েছেন। ইটস আনবিলিভেবল। সিরিয়া কোথায় যাচ্ছে আমরা পারি না কেন জানেন? আবার বলছি, when you face with devil or evil, you have to, there is no way out of it. You have to make a decision one way. There is no two ways. That's the bottom line. Serious evil or devil যারা আছেন তাদের বিরুদ্ধে, এটা হচ্ছে বাস্তবতা। আপনি নমনীয়তা, আপনি যদি কম্পাশন দেখান, এখানে মনে রাখবেন সবসময় একটা ইংরেজি একটা কথা আছে না, আপনি যদি অপরাধীর প্রতি আপনি যদি নমনীয়তা দেখান, তাহলে ভিকটিমের প্রতি কঠোরতা দেখানো হয়। এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা আমরা করেছেন সরকার, এখন এসে এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, বাট লেট ইজ বেটার দেন নাথিং, রাইট? এটার সবচেয়ে বাস্তবতা এখন আমরা দেখতে পাচ্ছি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, the news from the center or from me right now for you is that যে কথাটা আমরা চেয়েছিলাম, দাবি করেছিলাম, বলেছিলাম, বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশনা এসেছে। is going to be, I mean, আপনার I think it's going to start from tomorrow. So it's a good news. এবং আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, প্রত্যেক পুলিশ অফিসার যাদের দিয়ে খুন গুম করিয়েছে শেখ হাসিনা, তার এই ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিরুদ্ধে এই আপনার এই কি বলে এটাকে, এই রেড নোটিস, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করে দেওয়া হোক। খেলা কিন্তু ফাইনাল হয়ে যাবে। কমপক্ষে 2টাকে গ্রেফতার ব্যবস্থা করুন আওয়ামী লীগের বহির্বিশ্বের থেকে। আর কোন ষড়যন্ত্র আপনি জীবনে দেখতে পারবেন না। ইন দ্য মিন টাইম, যদি ভালো লোক শেখ হাসিনা তার পরিবারের দুর্নীতিগ্রস্ত ফেসিস্টটা বাদ দিয়ে নতুন আওয়ামী লীগ কোন ভালো মানুষ দ্বারা তারা আসতে চায়, I think we should have a debate about that. Undoubtedly, I can tell you, এটা নিষিদ্ধ আওয়ামী লীগের কথা আমি বলছি না, but we should have a debate about that. So it is such a bottom line, ladies and gentlemen. So it's a good news for everyone. চেষ্টা করবো আগামীকালকে আর্লি আসার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ladies and gentlemen. That's a good news, and this is how they have to tackle everything. Otherwise, these are the animals, group of animals. You know what I mean? You cannot stop them by showing your sympathy. You have to be stricter than stricter. That's the bottom line, ladies and gentlemen. Have a good one. I'll see you next time. How long it will take Interpol to arrest him? Well, first of all, when they will receive the way they work, right? When they will receive the request, they will evaluate it and they will put it on, right? And then they'll look for him based on the intelligence. Then sometimes they ask the government, a proposed government, do you know what about his position, or do you know where do they live, or something like that. প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে বেশ কিছু বেসরকারি ব্যাংকে ছাঁটাই আতঙ্ক। বেশ কিছু বেসরকারি ব্যাংক আতঙ্কে রয়েছে, তাদেরকে হয়তো খুব শীঘ্রই নিষেধাজ্ঞার তালিকা দিতে পারে বাংলাদেশ ব্যাংক। আওয়ামী লীগ সরকার পতনের পর বেসরকারি ব্যাংকগুলো ছাঁটাই আতঙ্ক শুরু হয়েছে। বিশেষ করে মালিকানা ব্যবস্থাপনা পরিবর্তন হওয়া ব্যাংকগুলোর এই আতঙ্ক বেশি। ইতিমধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড SIBL বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে নিয়োগ দেওয়া 579 কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও ইউসিবি শতাধিক কর্মকর্তাকে বাদ দেওয়ার তালিকা চূড়ান্ত করেছে। এর মধ্যে অনেকের বাড়ি শুধু চট্টগ্রামে হওয়ার কারণে তাদের নাম ছাঁটাইয়ের তালিকায় যুক্ত হয়েছে। ব্যাংকটি প্রায় 40 কর্মকর্তা ইতিমধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এছাড়া ইসলামী ফার্স্ট সিকিউরিটি, কমার্স, গ্লোবাল, ইসলামী ইউনিয়ন ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংক এখনও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক 2022 সালের জানুয়ারিতে এক প্রজ্ঞাপনের নির্দেশনা দেয়, লক্ষ্য অর্জন না করার অজুহাত তুলে ব্যাংকারদের চাকরিচ্যুত করা যাবে না।
ওই নির্দেশনায় বলা হয়েছে, শুধু নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক কোম্পানির কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করা বা পদত্যাগে বাধ্য করা যাবে না। এ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসেন শিখা প্রথম আলোকে বলেন, কর্মকর্তাদের ইচ্ছেমতো চাকরিচ্যুত করা যাবে না বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা রয়েছে, তাই এখানে বহাল আছে। তবে কোনো নির্দিষ্ট ব্যাচের নিয়োগ প্রক্রিয়ার যদি অনিয়ম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া যায়, তবে বেছে বেছে বাদ দেওয়ার সুযোগ নাই। প্রিয় দর্শক শ্রোতা, দেখছেন যে ব্যাংকের কী একটা অবস্থা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের, এমনটাই বলছেন নয়া দিগন্ত। আসলে কতটুকু সত্য আমরা এই বিষয়টি জানি না, চলুন দেখি কি বলছেন। ৮০ মামলার ৩০টি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছর সাজা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলাসহ ৫টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়। আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আবেদনে দেশের সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। এছাড়া তার বিরুদ্ধে 111-এর পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় ৮০টি মামলা দায়ের করা হয়। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে। এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা ৩০ থেকে ৩৫টি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন। তিনি বলেন, তারেক রহমান আইন, আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওনার মামলাগুলো নিষ্পত্তি করার প্রচেষ্টা চলছে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের স্বৈরশাসক হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের সব রাজনৈতিক দলের সমর্থনে একটি অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছে। সেই সরকার আইনের শাসনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আইনগত পদক্ষেপের মাধ্যমে তারেক রহমান তার বিরুদ্ধে করা মামলাগুলো আইনি প্রতিক্রিয়া মোকাবেলা করেন। তারেক রহমান দেশে ফেরার বিষয়ে বিএনপির আইন সম্পাদক বলেন, তারেক রহমানও দেশের নাগরিক। অন্যান্য নাগরিকদের মতো যে কোনো সময় তার দেশে আসার সাংবিধানিক আইনগত অধিকার রয়েছে। তিনি বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দানকারী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দেশের মানুষের প্রত্যাশা এবং দলীয় নেতাকর্মীদের আবেগ ভালোবাসার প্রতি সম্মান দেখিয়ে তিনি যথাসময়ে দেশে আসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক শ্রোতা, ৭ বছর পর সভামঞ্চে আসছেন খালেদা জিয়া। ৭ বছর পরে সমাবেশ করবেন বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ প্রায় ৭ বছর পর আবারও সভামঞ্চে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান দেবেন বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ১৫০০ থেকে ২০০০-এর মতো বীর মুক্তিযোদ্ধা উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে মুক্তিযোদ্ধা দল। এর মধ্যে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত হওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে। এর আগে সর্বশেষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২০১৭ সালে ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসমাবেশে ভাষণ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হলেও কোনো বক্তব্য দেননি বিএনপি চেয়ারপারসন।
মুক্তিযোদ্ধা দলের কয়েকজন নেতা গতকাল শনিবার কালবেলাকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সারা দেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সব কিছু ঠিক থাকলে সেখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ বিষয়ে যাবতীয় প্রস্তুতি নির্ধারিত সময়ের আগে শেষ করা হবে। তারা বলেন, এবার ভিন্ন আবহে এবং মুক্ত পরিবেশে একটি মুক্তিযোদ্ধা সমাবেশ হতে যাচ্ছে। অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে ঠিকমতো সমাবেশ করা যায়নি, কিন্তু 5 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশে এক নতুন আবহ ফিরে এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 31 দফা সফল করে জুলুম নির্যাতনের জবাব দেবে তারেক রহমান, এমনটাই মন্তব্য করেছেন। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আওয়ামী লীগ অধম হলেও আমরা অধম হব না। আমরা আমাদের 31 দফা সফল করার মাধ্যমে আওয়ামী লীগের গত 15-16 বছরের গুম খুন সহ সব জুলুম অত্যাচারের জবাব দেব। তিনি বলেন, এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া স্বপ্ন পূরণ হবে, জনগণের বিশ্বাস বৃদ্ধি পাবে। নেতাকর্মীদের প্রতি এমন কাজ করার আহ্বান জানাই। ইতিপূর্বে আমাদের ঘোষিত ট্রাক ব্যাক বাংলাদেশের কাজ এখনও শেষ হয়নি। গণতন্ত্র ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আগামী নির্বাচন অনেক কঠিন হবে মন্তব্য করে তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে সমর্থন পাওয়া আস্থার প্রতীক। বিএনপির সমাবেশ ভিড় থেকে তা জনগণের আস্থার প্রকাশ এবং এই আস্থা ধরে রাখতে হবে। রাজনৈতিক দল হিসাবে আমরা ভোটের কথা বলবো, এটাই স্বাভাবিক। বুধবার 18 ডিসেম্বর দিনব্যাপী বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা নিয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর টাঙ্গাইল জেলার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 2 মহানগর 1 জেলার পৃথকভাবে আয়োজিত কর্মশালা হলেও তারেক রহমানের আগে একই সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের 31 দফা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ওই পৃথক কর্মশালায় 3000-এর বেশি নেতাকর্মীরা অংশ নেন বলেও জানান তিনি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে 4 ব্যাংকের 1,60,000 কোটি টাকা এস আলমের পকেটে। বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো তো সব খেয়েছে এস আলম গ্রুপ। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ইসলামী ব্যাংক ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল এস আলম গ্রুপের হাতে শেয়ার বিক্রি করার মাধ্যমে। শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। এই গ্রুপটি সরিয়া ভিত্তিক 4টি ব্যাংক থেকে নামে বেনামে প্রায় 1,60,000 কোটি টাকা নিয়ে গেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকেই নিয়েছে প্রায় 85,500 কোটি টাকা। ব্যাংকগুলো থেকে নানা কৌশলে এ অর্থ সরানো হয়, আর এসব ঋণের পর্যাপ্ত জামানত না থাকায় ফেরত নিয়ে সংখ্যা দেখা দিয়েছে। ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এতদিন ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের হাতে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকগুলো থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করে নতুন পরিচালনা পর্ষদ নিযুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স BIFU অধিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন দুদক CIDকে একটি প্রতিবেদন পাঠিয়েছে। দুদক ও CID সূত্রে তথ্য জানা গেছে, ইসলামী ব্যাংক থেকে সরানো হয় 85,500 কোটি টাকা। 2017 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ দখল নেয় এস আলম গ্রুপ। দখলের পর থেকে তার নিয়ন্ত্রণ মুক্ত করার আগ পর্যন্ত ব্যাংকটি থেকে প্রায় 85,445 কোটি টাকা ঋণ নিয়েছেন সাইফুল ইসলাম মাসুদ, যা ব্যাংকের